আমাকে আর আমার বন্ধুকে খুব মারে, আর মারতে মারতে বলে, তোদের কি এমন দরকার পড়েছিল এই ঘরে যে তোরা উকি মারছিলিস? কেন করছিলিস এইসব? মা আমার বন্ধুটাকে বাড়ি থেকে বার করে দিল। বাবা বাড়ি আসার পর মা বাবাকে সব কথা বলে দিল, আর বাবাও আমাকে বকা দিল। এমনটা আগে কখনো হয়নি। মা যখনই আমার নামে বাবার কাছে নালিশ করত, বাবা বলতো আমার মেয়েকে কেউ কিছু বলবে না, ওর 7 খুন মা, ওর যা ইচ্ছে ও তাই করবে। বড় বড় চোখ করে বলে, সুমন তুমি আর কোনোদিন ওর ঘরের দিকে যাবে না, যদি যাও তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। যত মা বাবা আমাকে বারণ করছিল তত আমার জেদ বাড়ছিল। একদিন আমি ওই ঘর থেকে চিৎকারের শব্দ শুনতে পাই। একজন মহিলা চিৎকার করে বলছিল, আমাকে এখনই বাইরে যেতে দিন, আমি এই ঘরে আর থাকতে পারছি না। আর দাদু চিৎকার করে বলছিল, মা তোমাকে এই কাজটা করতেই হবে, তোমার জন্য আমি আরো 4 জনকে এখানে আসতে দিইনি। এখন এখান থেকে বেরোনো মুশকিল, এখানে অনেক কষ্টে জায়গা পাওয়া গেছে, এখানে তুমি নিজের মতো পাল্টাতে পারবে না। সেই মহিলাটি কাঁদতে শুরু করে। আমি ভাবি যে ওই ঘরে এসব কি হচ্ছে। একদিন রাতে আমি ঘুমোতে ঘুমোতে হঠাৎ ওতে চিল্লাতে থাকি। আমার চিৎকার শুনে মা বাবা আমার ঘরে আসে। আমি মাকে জড়িয়ে ধরিয়ে কাঁদতে থাকি। বাবা জিজ্ঞাসা করে ওর কি হয়েছে। মা বলে সারাদিন ওই ঘরের আশেপাশে ঘুরতে থাকে, উকি মেরে ভেতরে কিছু দেখে ফেলেনি তো, কি জানি। মা বাবা দুজনের চোখে আমি ভয় দেখতে পাই। বাবা বলে এমনটা হলে সেটা খুব খারাপ হবে, ও সারা জীবন ভয় পেতে থাকবে। আমি তখন ঘুমোচ্ছিলাম না, তাই ওদের সব কথা শুনতে আমি ঠিকই পাচ্ছিলাম। আমি ভাবলাম ওই ঘরে কি এমন আছে যেটা দেখে আমি সারা জীবন ভয় ভয় থাকবো। তারপর আমার মনে হলো যে মা বাবা নিশ্চয়ই আমাকে ভয় দেখানোর জন্য এই সমস্ত কথা বলছে। একদিন আমার শরীরটা খুব খারাপ হয়। মা বলে, আমি তোকে ওষুধ দিচ্ছি, এটা খেয়ে তুই ঠিক হয়ে যাবি। কিন্তু মায়ের ওষুধ খেয়েও আমার শরীর ঠিক হলো না। আমার পেটে খুব ব্যথা করছিল। মাও নিজের কাজে ব্যস্ত হয়ে যায়, বাড়িতে আর কেউ ছিল না। আমার মনে হলো সব মহিলারা ওই ঘরটায় গিয়ে ঠিক হয়ে যায়। বলা হয় যে ওই ঘরটায় গেলে জীবনের সব থেকে বড় সমস্যা দূর হয়ে যায়, আমাদের 45 বছরের রোগ সেরে যায়। তো আমার তো শুধু পেটে ব্যথা করছিল। আমি যদি 1 ঘন্টা ওই ঘরে থাকি তাহলে আমি নিশ্চয়ই ঠিক হয়ে যাব। আমি একটা ভালো বাহানাও পেয়েছিলাম। কেউ যদি জিজ্ঞাসা করে তাহলে আমি বলে দেবো যে আমার শরীর খারাপ ছিল, তাই আমি ওই ঘরে গিয়েছিলাম। ওই ঘরে ঢোকার বেশ সহজ কারণ ছিল। ঘরের দরজার ওপারে এতটা জায়গা ছিল যেটা দিয়ে আমি সহজেই ওই ঘরে ঢুকতে পারি। শুধু সমস্যা একটাই ছিল যে ওখানে ঢোকার আগে কেউ না কেউ আমাকে দেখে ফেলতো, আর আমার সব প্ল্যান ভেস্লে যেত। কিন্তু আজ আমার মনে হচ্ছে মাঠ পুরো ফাঁকা। আজ আমাকে কেউ বাধা দেওয়ার নেই। বাবা বাড়িতে ছিল না, দাদুও বাড়িতে ছিল না, বাড়ির বেশিরভাগ কাজের লোকেরা ছুটিতে ছিল। দুপুরবেলা ছিল সেটা, মা নিজের কাজ করে একটু ঘুমোতে গেছিল। আর এটাই ছিল আমার কাছে সুবর্ণ সুযোগ ওই ঘরের ভেতরে ঢোকার। আমি সিঁড়িটাকে গেটের কাছে রেখে সেটা দিয়ে উঠে সহজেই দরজার ওপারে চলে গেলাম। আমি এখন ঘরের ভিতরে দাঁড়িয়ে আছি। দরজার সামনে কিছু পর্দা ছিল। আমি যখন সেই পর্দাটা সরালাম তখন ভেতরটা খুব অন্ধকার। এখন দিনের বেলা, কিন্তু আমার মনে হচ্ছে এই ঘরে আমি ছাড়া আরো অনেক কেউ আছে। আমি আশেপাশে দেখতে লাগলাম কোথাও কোনো লাইট আছে কিনা। ঘরটা খুব বড় ছিল। বাড়ির অন্যান্য ঘরগুলোর সাথে তুলনা করলে এই ঘরটার থেকে আরো 10টা ঘর বানানো যাবে। এটাকে ঠিক ঘর বলা চলে না, এটা একটা বড় হলের মতো। একটা খুব খারাপ গন্ধ আসছিল। আমি নাক চাপা দিয়ে চলছিলাম। আমি লাইটের সুইচ খুঁজছিলাম, আর অবশেষে সেটা খুঁজেও পেয়ে গেলাম। 3-4টে সুইচ অন করার পর ঘরটা পুরো আলোকিত হয়ে গেল। আমার মনে আছে ওই ঘরটায় গম রাখা হতো, কিন্তু এখন কি সেগুলো সরানো হয়নি যে এত বিচ্ছিরি গন্ধ আসছে। যেই আমি লাইটটা অন করলাম অমনি আমার হাত পা কেঁপে উঠলো, কারণ যে দৃশ্যটা আমি দেখলাম সেটা কোনো 12 বছরের বাচ্চার কাছেই একটা ভয়ঙ্কর দৃশ্য ছিল। ওই ঘরে কিছু জানোয়ার লাইন দিয়ে পড়েছিল, 7-8টা একদিকে আর বাকিরা অন্যদিকে। কিন্তু এই জানোয়ারগুলোর মুখটা মেয়েদের মতন ছিল, আর শরীরটা গরুর মতো। আমি ভয় পেয়ে চিৎকার করতে লাগলাম। ওরা সব একসাথে বলতে লাগলো, ভয় পেও না, ভয় পেও না, কিচ্ছু হবে না, তুমি এত ভয় পাচ্ছ কেন। আমি ওখানেই অজ্ঞান হয়ে গেলাম। যখন আমার জ্ঞান আসে তখন আমি আমার ঘরে শুয়েছিলাম। আমার মা কিন্তু দাদু আমাকে এই চিকিৎসার পদ্ধতির ব্যাপারে সব কথা বলে। কিভাবে রোগীদের 7 দিন ঘরে শুয়ে রাখতে হয়, তাদেরকে কি খাবার দিতে হয়, কতটা জল দিতে হয়, কিভাবে এর ফলাফল পাওয়া যায়, সব আমাকে বলে। আমার দাদু আমাকে সব তথ্য দিয়ে যায়। আমি মেডিকেলের ছাত্র হয়ে উঠি, আর পাশ করে আমি ডাক্তারি হই। দাদু আজ আর এই পৃথিবীতে নেই, কিন্তু ওনার বলে যাওয়া সব কথা আমি আমার ডায়েরিতে নোট করে রেখেছি। আমি এই পদ্ধতিটা করার জন্য একটা খুব ভালো ঘর খুঁজে বার করি,
সেই ঘরটা আমি পরিষ্কার করে তাতে অনেকগুলো টাইলস লাগিয়ে দিয়ে ছোট ছোট ঘর তৈরি করি। আর আমি আমার দাদুর এই চিকিৎসা আবার নতুন করে শুরু করি। এখন শুধু গ্রামের লোকেরা নয়, গ্রামের আশেপাশের লোকেরাও আমার কাছে আসে আর 7 দিন নিজেদের আমার কাছে সমর্পণ করে দেয়। আমি তাদেরকে দিয়ে ওই কাজটা করাই, আর এর জন্য আমি টাকাও নিতাম আর লোককে সাহায্যও করতাম। কারোর যদি টাকা দেওয়ার ক্ষমতা না থাকতো তার কাছ থেকে আমি টাকা নিতাম না। আমি দেখে অবাক হই যে যেই কাজটা বড় বড় ওষুধ করতে পারিনি সেটা এই পদ্ধতি সহজেই করে দেখায়। এটা করার পর সবাই আমায় বলতো যে তার অনেক সুস্থ বোধ করছে তারা। আমার বাড়ির লোকেরা আমাকে এই কাজটা করতে অনেক বারণ করেছিল, কিন্তু আমি আমার দাদুর এই চিকিৎসা পদ্ধতিটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। বাড়ির সবাই এর জন্য আমাকে সব সম্পত্তি থেকে বঞ্চিত করে, কিন্তু তারপর আমি জানতে পারি যে দাদু তার ভাগে সব সম্পত্তি আমার নামে করে দিয়ে গেছেন। আর তার আরো 7 জন নাতি ছিল, কিন্তু তিনি হয়তো বুঝতে পেরেছিলেন যে আমি বড় হয়ে এই কাজটাই করব, তাই তিনি সব আমার নামে করে দিয়ে যান। সেই টাকা দিয়ে আমি এই কাজটা আবার শুরু করি, আর এতে লোকের অনেক উপকারও হয়। অনেকে এখনো এই পদ্ধতিকে খারাপ ভাবে, এটা নিয়ে খারাপ কথা বলে, কিন্তু দিনকাল পাল্টাচ্ছে। এখন আইনও আমাকে আটকাতে পারবে না, কারণ এটা করা কোনো অপরাধ নয়। এর থেকে অনেক ভয়ঙ্কর চিকিৎসা পদ্ধতি আছে, এটা তো কিছুই নয়। কিন্তু মজার ব্যাপার এটাই যে যেই জিনিসটা দেখে আমি এতদিন ধরে ভয় পেয়েছিলাম, যেটা 7-8 দিন ধরে বিছানায় পড়েছিলাম যে জিনিসটা দেখে, আজ সেটাই আমার রোজগারের রাস্তা হয়ে উঠেছে। আর এটাই আমাকে অনেক শান্তি দেয়। ধন্যবাদ বন্ধু।